সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিজয়ের ৫৪ বছর, ৭১-এর দায় আর ২৪-এর দরদ নিয়ে নতুন বাংলাদেশে বিজয় উদযাপন করছে আপামর জনতা। সব শ্রেণী পেশার মানুষের সম্মিলনে উৎসবে মেতেছে সারা দেশ। এরই মাঝে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। এসব নিয়ে আজকে সম্পাদকীয় বিজয়ের কথা ৭১ থেকে ২৪। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ইশতিয়াক কাজী জুলফাত, সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এবং অধ্যাপক সাইদ ফেরদৌস, উপ-উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা, ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রদান প্রধান উপদেষ্টার, আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা বিএনপির, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টে নগরবাসীর উচ্ছ্বাস। এবং সারদায় প্রশিক্ষণে এলোমেলো হাঁটার দায়ে ৪০তম বিসিএস-এর ২৫ এএসপিকে শোকজ, ৩ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ। আপনারা শিরোনামগুলো দেখছিলেন। আমরা এখন সরাসরি আলোচনায় যেতে চাই। প্রথমেই জনাব ইশতিয়াক কাজী জুলফাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় আপনি ঢাকার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে গেরিলা অপারেশনগুলো পরিচালনা করেছেন। ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় আমরা এবছর ২৪ সালে এসে বিজয় দিবস উদযাপন করছি। এই যে রাজনৈতিক বাস্তবতার যে ভিন্ন রূপ কিংবা বিজয় উদযাপনের যে ভিন্ন রূপ, এ বিষয়ে আপনার মন্তব্য কি কিংবা আপনার অনুভূতি কি? প্রথমেই সময় টিভির দর্শকদের আজকের এই ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সবাইকে এটার কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনে আমি আমার সাথে যারা শহীদ হয়েছেন, পরবর্তীতে দেশের গণতন্ত্র রক্ষায় যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। খুবই ভালো লাগছে ১৬ই ডিসেম্বর অনেক হুট করে চলে এসেছিল ৭১-এ, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এটা কারণ আমরা চেয়েছিলাম যে তখন যুদ্ধটা আরও কিছুদিন চলুক। আপনাদের মতন অল্পবয়স্ক যারা স্বাধীনতার পরে জন্মেছেন তাদের জানা উচিত। আর এই গত কয়েক বছর ধরে এমনকি এটা ৭১-এর পর থেকেই ৭২ থেকে শুরু হয়েছিল যুদ্ধকে একটা ভিন্ন রূপে দেখানো। আপনি দেখবেন যে আমাদের সংবিধানে মুক্তিযুদ্ধ বলে কোনো শব্দ সংবিধানে নেই। ফ্রম দ্য ফার্স্ট পেজ টু দ্য লাস্ট পেজ যে সংঘর্ষের কথা বলা আছে, সংঘর্ষ মোকাবেলা করবে বাংলাদেশের মানুষ, তো মুক্তিযুদ্ধের কোনো কথা নেই, মুক্তিযোদ্ধাদেরও কোনো কথা নেই। ওটার মধ্যে বয়স্কদের কেমন করে বয়স্ক ভাতা হবে, এই পতিতাদের কীভাবে সমাজের মধ্যে ফেরত এনে তাদেরকে আবার রিস্টাবলিশ করা হবে, সেই সমস্ত সব কিছু আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো কথা বা মুক্তিযোদ্ধা হিসেবে কোনো কথা নেই। তো কাজে এটাতে বোঝা যায় যে মুক্তিযুদ্ধটাকে তারা অনেক দূরে দূরে ঠেলে রেখেছিল এবং এই মুক্তিযুদ্ধকে আবার তারা ব্যবহার করে যে তারাই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তারাই যুদ্ধ করেছে, তারাই এটার ধারক বাহক, অথচ ৭১-এ তাদের মুক্তিযুদ্ধের কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, তাদের কোনো ইচ্ছা ছিল না। এটা তাদের যা হয়েছে ডেভেলপমেন্ট, সেটা তাদের অ্যাকসেপ্ট করতে হয়েছে। যদি ৪ তারিখে চা বাগানে, তেলিয়াপাড়া চা বাগানে সেক্টর কমান্ডারদের মিটিংটা না হতো, ওইটা প্ল্যানটা না করে ওরা যদি এটাকে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে পেশ না করতো, তাহলে মুক্তিযুদ্ধটা একটা অন্যরকম রূপ নিত। তো ভালোই হয়েছে ওটা নিয়ে।
করে 16 ডিসেম্বর খুবই ভালো লাগে আমাদের কাছে। আর যেরকম মুক্তিযুদ্ধটা আমার হলো গিয়ে গর্ব, এবং এই দেশের স্বাধীনতা হলো গিয়ে আমার অর্জন। কাজেই আজকের দিনটা এটা সবার সাথে আমি শেয়ার করতে চাই, এনজয় করতে চাই, এবং ইনশাআল্লাহ এতদিন পর্যন্ত একভাবে দেখানো হয়েছে, এক ব্যক্তি কেন্দ্রিক, সেটা থেকে বের হয়ে এসে আমরা এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারবো। আপনি যখন সবার যুদ্ধে বাংলাদেশ যাওয়ার সময় আপনার আসলো, কিংবা আপনি যখন যুদ্ধে যেতেন, বিভিন্ন অপারেশনে যেতেন, তখন আমি একটা সাক্ষাৎকারে পড়েছি যে আপনার বাবা আপনার পিস্তলের গুলি চেক করে দিতেন এবং সায়ানাইড ট্যাবলেট, অর্থাৎ ধরা পড়লে যেন আপনি নিজে আত্মসমর্পণ না করেন, সেই জন্য সায়ানাইড ট্যাবলেটটা সাথে নিয়েছেন কিনা এমনটা আপনি বলেছেন। এখনও কিন্তু আমরা 24 সালে দেখেছি যে সরকার বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, সেখানে অনেক পিতা এবং মায়েরা তাদের সন্তানদের নিয়ে রাজপথে ছিল। এই দুটোকে মিলিয়ে অনেকে বলার চেষ্টা করে 71 এবং 24 সমার্থক, কিংবা 24-এর যে চেতনা সেটা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এটাকে আপনি সঠিক মনে করেন কিনা? আমি এটার মোস্টলি আমি সঠিক মনে করি, সঠিক না মনে করার কোনো কারণ নেই। দেখেন, আমরা 71 যুদ্ধ করেছিলাম, আমাদের তখন বয়স কম ছিল, যুদ্ধে যাবার আমাদের ছিল শ্রেষ্ঠ সময় কবির ভাষায়। তো আমরা সেই ডাকে সাড়া দিয়েছিলাম, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম, সার্বভৌমত্ব, আমার একটা পতাকা, একটা জিওগ্রাফিক্যাল একটা স্ট্রাকচার, একটা এলাকা পেয়ে আমরা আমাদের দেশ, তারপর আমরা আমাদের দেশকে নিয়ে কী করলাম না করলাম সেটা কি অন্য ব্যাপার, অন্য স্টোরি। কিন্তু আমরা ওই সময় আমাদের ডাক পড়েছিল, সেই ডাকে আমরা সাড়া দিয়েছিলাম। আর আমরা যুদ্ধের মধ্যে গিয়ে দেখেছিলাম যে আগে মার্চ মাসে 71-এর আমরা যে মনে করতাম যে যুদ্ধ হবে, যুদ্ধ করব আমরা, কিন্তু আসল যুদ্ধটা যে কী সেটা যুদ্ধের মধ্যে গিয়ে আমরা বুঝতে পারলাম, যুদ্ধ করতে করতে আমরা যুদ্ধ শিখলাম। তো এই যুদ্ধটা হতো না যদি না প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর, 27 তারিখের ওই ঘোষণাটা উনি না দিতেন যে আমি বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করছি, আমি ডিক্লেয়ারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, উই রিভল্ট অ্যান্ড উই উইল ফাইট টিল দ্য লাস্ট অকুপেশন ফোর্সেস আর রিমুভ ফ্রম দিস কান্ট্রি, বাংলাদেশ জিন্দাবাদ। এই কথাটা যখন আমরা রেডিওতে শুনলাম, আমরা যুদ্ধে যাওয়ার একটা গাইডলাইন পেলাম, এবং আমরা সেই দিকে ধাবিত হলাম। এবং যুদ্ধের মধ্যে দিয়ে আমরা আমাদের কোনোদিন ফিরে আসবো কি না, আমরা বাঁচবো কি না, ওই সমস্ত কোনো চিন্তা আমাদের মধ্যে ছিল না। পরবর্তীতে আমি এটা লেন্দি করতে চাই না, কিভাবে আমরা ঢাকা শহরে যুদ্ধ করেছি, কিভাবে আমরা স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বললেন, সেটা নিয়ে আমি একটু জানতে চাইবো। যে আপনি বললেন যে জিয়াউর রহমান 27 মার্চে তার ভাষণ রেডিওতে প্রচার হওয়ার পরে আপনারা যুদ্ধে গিয়েছেন। আমরা বিগত 16 বছরে শুনেছি যে স্বাধীনতার ঘোষণাটা জিয়াউর রহমান দেননি, এবং আব্দুল হান্নান সহ এবং শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়ে থাকে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিষয়টাকে আপনি কিভাবে ভ্যালিডেট করবেন? যা বলবো সত্যি বলবো, যা দেখেছি তাই বলবো, যা শুনেছি যাই তাই বলবো, যা করেছি তাই বলবো। দেখেন, 25 তারিখের রাত্রে আমরা ইত্তেফাক অফিসের সামনে দাঁড়ানো, আমরা অস্ত্র হাতে নিয়ে, যখন আমরা তার ঠিক আগের মুহূর্তে আমরা কিছু অস্ত্র জোগাড় করে রেখেছিলাম, যখন পাকিস্তান আর্মি আসা শুরু করলো, তখন আমরা এই ইত্তেফাক অফিসের কাছ থেকে খুব তাড়াতাড়ি শুনতে পেলাম, বিকজ দ্যাট ওয়াজ দ্য সেন্টার অফ অল দ্য নিউজ, ইত্তেফাক অফিস। আমার বাড়ি ওটার পাশে হওয়াতে আমরা খুব তাড়াতাড়ি খবরগুলি সব পেতাম। আমরা দৌড়ে গেলাম আমাদের পাড়ার এমএনএর কাছে, উনি শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে ফাইজুল হক, বাবু ভাই। তো ওনার কাছে গেলাম, উনি আমাদের হাতে অস্ত্র টস্ত্র দিয়ে খুব অবাক হয়ে গেলেন, বললাম আমরা মুক্তিযুদ্ধ করতে এসেছি। বলে কিসের মুক্তিযুদ্ধ, এই সমস্ত কোনো কথা বলা হয়নি। শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন যে, উনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি বলছি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বলেছেন যে নো কনফ্রন্টেশন। উনি কিন্তু চলে গেছেন তখন পাকিস্তানে, নো কনফ্রন্টেশন, সব কিছু সরিয়ে ফেলে রাস্তাঘাট থেকে, আর 27 তারিখে হরতাল দেওয়া হয়েছে। আমাদেরকে গুলির সামনে ফেলে রেখে উনি পাকিস্তান চলে গেলেন। পাকিস্তান আর্মি একটা ম্যাসাকার করলো, একটা বর্বরতা আর একটা মিডেভেল এজের একটা চালিয়ে দিল আমাদের উপর দিয়ে, আমরা কিছু করতে পারলাম না। 26 তারিখ গেল, 27 তারিখ সকালে রেডিও খুলে শুনলাম যে একটা আওয়াজ ভেসে আসলো, এবং আমরা যে হত্যাকাণ্ড তারা করেছিল সেটার বদলা নেওয়ার জন্য
এত কিছু বুঝি না যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, এই মানবিক মর্যাদা, এগুলো সব কঠিন কঠিন শব্দ। আমরা যুদ্ধে গেছি বাংলাদেশ স্বাধীন করতে, পাঞ্জাবিদেরকে, পাকিস্তানিদেরকে, বিহারিদেরকে মারতে, বদলা নিতে, ভেঞ্জেন্স ওকে, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। জি জনাব উরফান, আপনাকে আমরা আবার আপনার কাছে ফিরবো। কিন্তু না, কিন্তু এই যে ডাকটা আপনি আমাকে যে প্রশ্নটা যেটা করেছিলেন, আমার একটা টেন্ডেন্সি আছে অন্যদিকে চলে যাই, আমি কথা বলতে বলতে আমাকে লাইনে রাখবেন। আচ্ছা, যে এই ৭১-এর সেই ঘোষণাটা, দ্যাট গেভ আস দ্য ডিরেকশন, দ্য ইম্পেটাস অ্যান্ড দি স্ট্রেংথ টু ফাইট দিস ওয়ার। আর আমি এটা কন্টিনিউ করবো আমার নেক্সট কোয়েশ্চেনে, হাউ আই কম্পেয়ার দিস উইথ এই বিপ্লবটা যেটা হয়ে গেল জুলাই। না, বদরুদ্দিন ওমরও তার সাম্প্রতিক একটা লেখায় বলেছেন যে ৭ই মার্চের ভাষণের পর থেকে ২৬শে মার্চ পর্যন্ত আওয়ামী লীগ পুরো সময়টা নেগোসিয়েশনের চেষ্টা করেছে। এই বিষয়টা তার লেখাতেও উঠে এসেছে। এগুলো নিয়ে আমরা শুনবো। আমি একটু জনাব অধ্যাপক সাইদ ফেরদৌসের কাছে যেতে চাই। আপনি যদি একটু আমাদেরকে জানাতেন যে আপনি ৪৭ দেশভাগ নিয়ে আপনি গবেষণা করেছেন, আমরা যতটুকু জানি। বর্তমান অভ্যুত্থানকারীরা বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাস বলতে গেলে ৪৭, ৫২, ৬৯, ৭১ এবং তারপর ২৪ এসে শেষ করছেন। এই প্রবণতাটা কিংবা এটা আসলে কতটা সঠিক, কিংবা এটার কোনো ঝুঁকি আছে কিনা? আমি ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে ৪৭ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম উচ্চারিত একটা প্রসঙ্গ। ৪৭-এর প্রসঙ্গকে যখন আলোচনা করা হয় তখন ৪৭ চাপা পড়ে গেছে ৭১-এর সেলিব্রেশনের পেছনে। ৭১ বাঙালি জাতির জীবনে ২৪ আসার আগ পর্যন্ত ৭১ ছিল আমার, এখনও এমনকি ২৪ আসার পরেও ৭১ই হচ্ছে মহত্তম অর্জনের মুহূর্ত। আমরা নিজেদের দেশ পেয়েছি, নিজেদের পরিচয় পেয়েছি। কিন্তু ৭১-এর পূর্বের ৬৯, ৫২, তার আগে ৪৭-এর দিকে তাকানো হয় না। কারণ খানিকটা আমি ঠাট্টা করে বলি যে খানিকটা মনে করা হয় যে ৪৭ হচ্ছে আইয়ামে জাহিলিয়া, যেন একটা অন্ধকার যুগ, যেন ৪৭ মানে হচ্ছে পাকিস্তানে ফিরে যাওয়া। কিন্তু আসলে ৪৭ তো ছিল বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের উদ্বোধনের মুহূর্ত। ভারতীয় জোতদার জমিদারদের হাত থেকে, হ্যাঁ, এখানকার দরিদ্র কৃষকদের যে রাজনীতি, মুসলিম লীগ যেই স্বপ্ন দেখিয়েছিল, যেই স্বপ্নের সাথে তারা প্রতারণা করেছে, যেই স্বপ্ন স্বাধীনতার পরে তারা প্রতারণা করেছে বলে মুসলিম লীগকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে ৭ বছরের মধ্যে, ৫৪ সাল, হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু ওই যে আকাঙ্ক্ষাটা ছিল, মানুষ ভেবেছিল, দরিদ্র কৃষক ভেবেছিল যে তাদের নিজেদের দেশ হবে এবং এই নিজেদের দেশে তারা হিন্দু জমিদার জোতদারদের হাত থেকে তারা বেঁচে যাবে, নিজেরা তাদের নিজেদেরকে শাসন করবে, এই যে একটা আকাঙ্ক্ষা ছিল। এবং সত্যি কথা হচ্ছে, গবেষকরা দেখাচ্ছেন যে যখন পাকিস্তান হলো তখন বাঙালি মুসলমানের, পূর্ববঙ্গের বাঙালি মুসলমানের একটা বিরাট অংশের মধ্যে একটা মানে আহমেদ কামাল লিখেছেন যে ল্যান্ড অফ এটার্নাল ঈদ, যেন প্রত্যেকটা দিনই ছিল ঈদের দিন। প্রথম মুহূর্তে মনে হতো যে সব কিছু একটা নতুন দেশ আমরা করব। ওপার থেকে তাড়া খেয়ে বাঙালি এবং অবাঙালি মুসলমানরা আসলো, এপার থেকে চলে যাচ্ছে অমুসলিম জনগোষ্ঠী বা আক্রান্ত হচ্ছে, বা নানা কিছুর মধ্যে দিয়ে যেটা হলো যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে পাকিস্তান তৈরি হয়েছিল, আমরা পরবর্তীতে যখন একটা সেকুলারিস্ট পজিশনে গেলাম তখন আমরা ওইটাকে শ্রেয়তর পজিশন বলে মনে করলাম না। আমরা মনে করলাম যে ওটা তো একটা ধর্মভিত্তিক পরিচয় এবং এর চাইতে তো উদার, অল ইনক্লুসিভ হচ্ছে একটা সর্বব্যাপ্ত বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু মুশকিল হচ্ছে যে মানুষ পাকিস্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, মুসলিম লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, পাকিস্তান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তার অর্থ তো এই নয় যে মানুষ তাদের মুসলমান পরিচয়কে প্রত্যাখ্যান করেছিল। যুদ্ধের সময় যখন পাকিস্তানিরা বোমা ফেলছে কিংবা জায়নামাজে থাকা মানুষকে গুলি করে মারছে, তখন বাংলাদেশের মানুষ বলছে যে এরা কেমন মুসলমান যে জায়নামাজে থাকা মানুষকে গুলি করে মারে। তার মানে হচ্ছে সে তার ধর্ম পরিচয়ের মধ্যে, সে বিপদে পড়ে তখনও আল্লাহকেই ডেকেছে, এখানকার সিংহভাগ মানুষ। তাহলে সে তার ধর্ম পরিচয়ের মধ্যে থেকেই পাকিস্তানি শাসকদের বর্বরতাকে চ্যালেঞ্জ করেছে, সে পাকিস্তানকে প্রত্যাখ্যান করেছে, সে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করেছে। তার অর্থ এই নয় যে সে তার ইসলামের পরিচয়কে, ধর্মের পরিচয়কে ত্যাগ করেছে। এখন আপনি দেখবেন দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ধর্ম আত্মপরিচয়ের ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার এবং এটা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। আমরা চাই বা না চাই, ভারতে, বাংলাদেশে, পাকিস্তানে, যেখানেই হোক, সেকুলার যারা, তারা চেয়েছেন যে ধর্মকে এখান থেকে সরিয়ে রাখতে, রাজনীতি থেকে। কিন্তু দেখেন বারংবারই ধর্ম এবং রাজনীতি পরস্পরের সাথে ল্যাপটালেপটি করে, হ্যাঁ, আত্মপরিচয়কে দাঁড় করা। এবং ভারতে এতদিন ধরে কংগ্রেস যে সেকুলার পরিচয়কে দাবি করে,
গবেষকরা অবশ্য দেখিয়েছেন, কেমব্রিজ হিস্টোরিয়ান জয়া চ্যাটার্জিরা বহু বছর আগেই দেখিয়ে দিয়েছেন যে কংগ্রেস যেরকম করে ধর্মনিরপেক্ষতার দাবি করে, কংগ্রেস কখনোই একটা ধর্মনিরপেক্ষ দল ছিল না। হিন্দু মহাসভা যেমন করেই কমিউনাল পলিটিক্স করেছিল, কংগ্রেসও 47-এ একই রকম কমিউনাল পলিটিক্স করেছিল, যদিও সমস্ত কমিউনালিজমের দায়টা দেয়া হয়েছিল মুসলিম লীগের কারে। তো এটা তো খুব ইন্টারেস্টিং যে তাহলে শুরু থেকেই এমনকি ভারতের রাজনীতিতেও খুব শক্তিশালীভাবে মুখে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও ওই সমাজে ধর্ম বিরাট বড় প্রবণতা হিসেবে কাজ করেছে। এবং তারই প্রমাণ আমরা দেখতে পাই এখন যখন কর্পোরেটরা এসে আপনার ইয়ের পেছনে দাঁড়ায়, বিজেপির পেছনে দাঁড়ায়, তখন আমরা দেখতে পাই যে ধর্ম কত বড় বিষয় দক্ষিণ এশিয়াতে। তো এই কারণে 47-কে অস্বীকার করতে যাওয়া, 47-এর দিকে ফিরে তাকানো মানে পাকিস্তানে ফিরে তাকানো, এই ভুল আলোচনার মধ্যে ঢোকাটা ঠিক না। 47 মানে পাকিস্তান না। 47 একই সাথে 47 হয়েছিল বলে আমার বাবা মালদা কলেজের তরুণ প্রভাষক এখানে এসে শতবর্ষী একটা কলেজে খুব দ্রুতই ভাইস প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল হলেন। আমাকে আমার ফিল্ডের গবেষকরা বলেছেন, ফিল্ডের মানুষজন বলেছেন, আমি যখন রিসার্চ করছি তখন তারা বলছেন যে রেডিওতে একটা মুসলমানের ভয়েস শোনা গেল। এই আগে কখনো এটা চিন্তা করা যেত না, কারণ শিক্ষিত মধ্যবিত্ত ফরমেশনটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক এবং তারা সেখানে কোনো মুসলমানরা তেমন কোনো সুবিধা করতে পারছিল না। এমনকি মুসলিম কবি সাহিত্যিকরা আবুল মনসুর আহমেদ থেকে শুরু করে যারা কলকাতা কেন্দ্রিক যে সম্পাদক সাহিত্যিক, তাদের নালিশ ছিল যে বাঙালি মুসলমানের সাহিত্য চর্চাকে কখনোই বাংলা সাহিত্যের ইতিহাসে জায়গা দেওয়া হয় না, হ্যাঁ, অ্যাড্রেস করা হয় না। তো ফলে এই নাখুশিগুলো, এই অসন্তুষ্টিগুলো, এই অপ্রাপ্তিগুলো 47-কে ঘটিয়েছিল। এই অপ্রাপ্তিগুলো 47-কে ঘটিয়েছিল। আমরা যখন 71-এর পরে হঠাৎ করে আমরা বললাম যে মুক্তিযুদ্ধ হয়েছে ধর্মনিরপেক্ষতার জন্য, এটা একটা শুভ চিন্তা হতে পারে শাসকদের যে আমরা ধর্মনিরপেক্ষ দেশ করব, কিন্তু সেই শুভ চিন্তার সাথে আপনি জনগণকে যুক্ত করতে পেরেছিলেন কিনা, চেয়েছিলেন কিনা? জনগণ তো তখনও ধর্ম দিয়েই নিজেকে বোঝে, জনগণ তো ধর্ম পরিচয় থেকে নিজেকে কখনো বের করে নাই। ফলে যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে 71-এর পরে 47-কে একেবারে ঢেকে ফেলা হলো, আড়াল করে ফেলা হলো, সরিয়ে ফেলা হলো। হ্যাঁ, এমনকি আমরা যখন ইতিহাসের বই লিখেছি 47 প্রায় একটা উজ্জ পর্ব, 47 প্রায় একটা মুছে দেয়া পর্ব। এটা আমি মনে করি যে একটা বড় ভুল ছিল। 47-কে এবারের 24-এ আপনি এতদিন যেটা বলছেন, তাহলে যে 71-এর পর থেকে আমরা ইনক্লুসিভ একটা সমাজ করতে পারিনি, 24-এ কি সেই ইনক্লুসিভনেসের সম্ভাবনা তৈরি হয়েছে কিনা এবং এই জন্য কি 47-24-কে কাছাকাছি রাখা হচ্ছে কিনা? টু সাম এক্সটেন্ট হ্যাঁ, 47-এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে 47-এর যে পরিচয় বা পরিচয়ের যে স্মারক মুসলমানিত্ব, ইসলাম, এগুলোকে সরিয়ে ফেলা হয়েছিল। 24-এর আন্দোলনের মধ্যে দিয়ে ইসলামপন্থী রাজনীতি, ইসলামপন্থী পরিচয়ের দাবিদার মানুষজনকে আমরা সামনে চলে আসতে দেখেছি। আগে যাদেরকে আমরা প্রোগ্রেসিভ সেকুলার ভাবতাম, যারা বাংলাদেশের নানা আন্দোলনে, নানা সময় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, সেকুলার প্রোগ্রেসিভ, তাদেরকে কিন্তু এবার আন্দোলনে আমরা তাদের চাইতে অন্য অংশটাকে আমরা বেশি দেখেছি। ফলে সেইটা একটা সেই ইনক্লুসিভিটির সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বিপদও আছে। বিপদটা হচ্ছে, ঝুঁকিটা হচ্ছে 24-এ এই ইনক্লুসিভিটির কথা বলতে গিয়ে আবার দেখা যাচ্ছে যে আমরা একদিকে বলছি যে দায় ও দরদের সমাজ করতে হবে, যেটা খুবই ভালো কথা, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে এই মাঠের সারথীরাই এই 24-এর আন্দোলনের ফোর্সেসের মধ্যেই কেউ কেউ পাঠ্যপুস্তকে কেন ট্রান্সসেক্সুয়াল মানুষের কথা থাকবে এই নিয়ে কথা তুলছে। হ্যাঁ, কিংবা ধরুন নারীর প্রশ্নে, হ্যাঁ, মিসোজিনিস্ট কমেন্ট, কিংবা আমরা দেখছি এই তখন বা অন্য ধর্মের প্রতি, অন্য জাতির প্রতি। তাহলে আপনি যখন দায় ও দরদের সমাজের কথা বলবেন, তখন আপনার মনে রাখতে হবে যে এই দেশটা সবার। এই অংশটা কি কোনোভাবে প্রবল হয়ে ওঠার সম্ভাবনা আছে কিনা? কারণ আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের যেটা যৌথ আয়োজন, সেখানে আমরা দেখলাম যে একই সাথে তারা দোয়া মাহফিল করেছে, ঢাকেশ্বরী মন্দিরে তারা প্রার্থনা করেছে এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের আয়োজন সেখানে করেছে, মানে একটা ইনক্লুসিভ ব্যাপার ছিল। তো যারা মূল ধারার, যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত, তাদের যে অবস্থান এবং আপনি যাদের কথা বলছেন তাদের অবস্থানটা তো সাংঘর্ষিক। না না, নিশ্চয়ই। আমি এটাই তো সবচেয়ে, যে কোনো মুভমেন্টের, যে কোনো বড় মুভমেন্টের এটা একটা বিউটি। একটা মুভমেন্ট কোনো হোমোজেনাস দলকে দিয়ে হয় না। একটা মুভমেন্টের মধ্যে নানান পক্ষ থাকে, জনগণ থাকে, নানান পক্ষের নানান ফোর্সেস এখানে আছে। কিছু কিছু মানুষ এখানে এই আন্দোলনের মধ্যে কিছু কিছু মানুষ খেলাফতের কথা বলেছে, সেটা অন্যরা বলে নাই। কিছু কিছু মানুষ লিবারেল ডেমোক্রেটিক ইসলামের কথা বলবে, অন্যরা সেটা বলবে না। যেটা গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, সার্বিকভাবে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটা ডানপন্থার দিকে বাংলাদেশে একটু হেলে পড়ছে এরকম, এবং ভারতের মিডিয়াতে তো আপনারা জানেনই যে এটা নিয়ে বিশাল হইচই হয়ে যাচ্ছে।
যেটা গুরুত্বপূর্ণ যে হ্যাঁ নানান ফোর্সেস আছে, কিন্তু এটা খুবই আশার কথা যে অন্তত ইনক্লুসিভিটির কথাটা জোরে সোরে বলা হচ্ছে এবং সেটা রক্ষা করার জন্য। ধরেন যখন সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ হচ্ছে তখন কিন্তু সবাই পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছে। আমি বলছি না যে তারপরে যা কিছু হয়েছে তা কিছু মানে মানে এটা এটা ইগনোর করা যায় তা না। যা ঘটেছে তাও যদি না হতো, ততটুকুও যদি না হতো, একটা অমুসলিম বাড়িতেও যদি ভাঙচুর বা অগ্নিকাণ্ড না ঘটতো, হামলা না ঘটতো, সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু তারপরে এত বড় একটা আন্দোলনের পরে নানান শক্তির উত্থানের মধ্যে দিয়ে যত বড় তছনছ হওয়ার কথা ছিল তা হয় নাই, কেননা মানুষ একসাথে পরস্পরের হাত ধরে দাঁড়িয়েছে। সর্বশেষ চট্টগ্রামের ঘটনার পরে তো বাংলাদেশে আসলে দাঙ্গা লাগার মতো অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সত্যি সেটা আমরা স্যার আপনার কাছে আবার ফিরবো। আমি একটু জনাব উলফাত আজিজ আপনার কাছে ফিরতে চাই। আজিজ উলফাত, সেটা হচ্ছে জনাব সাইদ ফেরদৌস যে বিষয়ে আলোপ করলেন যে একটা ইনক্লুসিভনেসের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং এই সময় আমরা এসে দেখছি যে মুক্তিযুদ্ধকালীন স্লোগান কি জয় বাংলা ছিল না বাংলাদেশ জিন্দাবাদ হচ্ছে আমাদের জাতীয় স্লোগান হওয়া উচিত। সেই জাতীয় স্লোগান মানে আমাদের স্লোগান কোনটা, আসলে ধারণ করব কোনটাকে, সেটা নিয়ে আলাপ উঠছে। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডেলের ছবি দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশ জিন্দাবাদ লেখা আছে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই জায়গাটাতে আপনার ব্যাখ্যা কি, জয় বাংলা না বাংলাদেশ জিন্দাবাদ? দেখেন, এটা কঠিন প্রশ্ন, একটা কঠিন ইন দ্য সেন্স যে আমি ওনার ইয়েটা এক্সপ্লেনেশনগুলি খুব করে শুনছিলাম ইন ডেপথ। উনি যেভাবে আমাদেরকে বললেন ঠিক সেইভাবে এটার উত্তর দেওয়া যাবে না। জয় বাংলা ছিল আমাদের স্লোগান, মুক্তিযোদ্ধাদের স্লোগান। আমরা জয় বাংলা দিয়ে যুদ্ধ শুরু করেছিলাম। আমাদের ৭১ আমার মনে আছে, অনেক সময় আমরা অফেন্সিভে যখন গেছি, হ্যাঁ, তখন বলেছে যে এখন আগে বাড়ো না, তখন আমরা জয় বাংলা করে আমরা গিয়েছি, গুলি খেয়ে জয় বাংলা বলে মারা গেছে। তো জয় বাংলার প্রতি আমাদের সারা দেশের মানুষের একটা উইকনেস ছিল, এখন আছে। আমরা হয়তো সে ধারণ করি না, এখন আমরা একটা ডিমার্কেশন করে দিই। কিন্তু দেখেন, আওয়ামী লীগ সরকার এই স্বাধীনতার পরে যখন 10 তারিখে শেখ মুজিবুর রহমান আসলো আর ক্যান্টনমেন্টে চলে গেল আর্মির আমাদের লিডারশিপ, আর আমরা মুক্তিযোদ্ধারা রাস্তায় রইলাম, ওনারা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করলেন, এবং তাকে আগের থেকেই বলা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে যে এই মুক্তিযোদ্ধা নামক একটা বস্তু গড়ে উঠেছে এই 9 মাসে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে দিতে হয়েছে, কিন্তু ভারতীয়রা খুব তাড়াতাড়ি। এখন সেটা করে নিয়ে তারা করলো কি, মুক্তিযুদ্ধকে সাইডলাইন করে দিল। এটা তাদের 23 বছরের এই পলিটিক্যাল কারণে দেশ স্বাধীন হয়েছে, নট ফর দ্য ওয়ার। অথচ অন দ্য আদার হ্যান্ড আবার দেখেন, তারা একলাই মুক্তিযুদ্ধের ধারক বাহক হলো। হ্যাঁ, তারাই মুক্তিযুদ্ধ করেছে, তারাই মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, আর সবাই হচ্ছে এটার বাইরে। তারা এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানি রাজাকারের চর, এনএসআইর চর বললেন। উনি যুদ্ধ করলেন পাকিস্তান থেকে পালিয়ে এসে, উনি করলেন চিটাগাং থেকে, উনি যুদ্ধ করলেন, উনি একটা সেক্টর কমান্ডার হলেন। ওনাকে শেখ মুজিবুর রহমান একটা খেতাব দিল বীর উত্তম। উনি যে ঘোষণা দিয়েছেন, উনি যে একটা কত বড় জায়গা, কত বড় কাজ করেছিলেন, উনি ওই ৭১, ৭২ থেকে ৭৫ পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো কথা উনি বলেননি। হ্যাঁ, যখন একটা দেশ ক্রাইসিস ফেস করলো এই আওয়ামী লীগের দুর্নীতির কারণে, আওয়ামী লীগের নেগেটিভ রাজনীতির কারণে, যেটা আমরা মনে করেছিলাম যে এই দেশে হবে, সেটা যখন হলো না, তখন তারা বাকশালের দিকে চলে গেল। তাহলে বাকশাল করলে আর আমাদের মুক্তিযুদ্ধ কোথায় থাকছে? আমরা গণতন্ত্রের যুদ্ধ করেছিলাম, তো এক পত্রিকা থাকবে, এক দল থাকবে, ইয়ে থাকবে, এই সমস্ত তো আমাদের মুক্তিযুদ্ধের সেই এর মধ্যে ছিল না আমাদের মাথায়। তো এটা হওয়ার পর হলো কি, যে মুক্তিযুদ্ধে ভারতের অবদান, কিংবা ভারত যেভাবে আজকে নরেন্দ্র মোদী, গত বছর তিনি একই পোস্ট করেছিলেন যে বাংলাদেশের নাম উল্লেখ করা ছাড়াই সেটাকে ভারতের বিজয়, পাকিস্তান ভারত যুদ্ধ হিসেবে তিনি চিহ্নিত করেছেন। খানিক আগে নোয়াখালী থেকে শাহজাহান নামে একজন এই প্রশ্নটা করেছেন যে যখন 16ই ডিসেম্বর আত্মসমর্পণ হলো, তখন আমাদের তো একটা অস্থায়ী সরকার ছিল, সেই সরকারের কোনো প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিল না। তো সব মিলিয়ে নরেন্দ্র মোদীর এই বক্তব্য, কিংবা আমাদের ছাত্রদের যেই ভারতের আগ্রাসন বিরোধী একটা মনোভাব, এই বিষয়টা আপনি যোদ্ধা হিসেবে কিভাবে দেখবেন? দেখেন, আমরা তো গত 53 বছর এই একটা ডিলেমার মধ্যেই আছি।
হ্যাঁ, যে আমাদেরকে ভারত সাহায্য করলো। আমরা তো অনেক বলেছি থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরকে সাহায্য করেছো তোমরা। সাহায্য একটা করেছে তারা, সাহায্য হচ্ছে এই 53 বছর তারা নিয়ে গেছে অনেক তার চেয়ে বেশি। কিন্তু তাদের একটা জিওগ্রাফিক্যাল একটা স্ট্র্যাটেজিক তাদের একটা প্রবলেমের মধ্যে আছে। তারা সবসময় নির্ণয় করে যে আমরা তাদের এই অবস্থানটায় থাকায় আদার 7 সিস্টার্স আর অলওয়েজ অ্যাট রিস্ক। সো আমাদের উপরে দমন পীড়ন তাদের চালাতে হবে সবসময়, এবং দমন পীড়ন চালিয়েই তারা ওই 7 সিস্টার্সকে তারা সুরক্ষিত রাখবে, এবং ইন্ডিয়া উইল বি ওয়ান কান্ট্রি। হ্যাঁ, তো দেখেন এই পাঞ্জাবিরা তাদের আন্দোলন করছে, খালিস্তান হ্যাঁ, শিখরা, হ্যাঁ তারা করছে। এদিকে 7 সিস্টার্সের মধ্যে আমরা অনেক সময় দেখে এসেছি যে অনেক রকম আন্দোলন করছে। তো এটা ওরা ধরে রাখার জন্য বাংলাদেশকে যে অলওয়েজ ট্রাই টু কিপ আস অন আওয়ার নিজ। আমরা যদি সাকসেসফুল হই, সিন্ধে যেরকম দাঁড়াতে দেবে না, হ্যাঁ বালুচিস্তানে দাঁড়াতে দেবে না, ঠিক সেই রকম বাংলাদেশকে ভারত দাঁড়াতে দেবে না। এটা তার আগের থেকেই প্রোগ্রাম। দেখেন 16ই ডিসেম্বর, আজকে 16ই ডিসেম্বর, হোয়াট এ গ্রেট ডে ফর আস টু এনজয় এভরিথিং। কিন্তু সেই 71 16 ডিসেম্বরে কী করেছিল ওই এমএজি ওসমানী সাহেবকে, হু ওয়াজ আমাদের সে সর্বাধিনায়ক ছিলেন, ওনাকে ওই প্রোগ্রামে যিনি না থাকে সারেন্ডার ইয়েতে এই থিয়েটারে, হ্যাঁ না থাকে, ওনাকে সিলেটে পাঠিয়ে দেওয়া হলো। এবং খালি পাঠিয়ে দেওয়া হলো না, ওরা ইয়েতে বন্দুক প্লেন থেকে গুলি মারা হলো। সেটা কোনো মতে ল্যান্ড করলো সিলেটে, সেই সাকসেসফুল হয়নি। ওই প্লেনের মধ্যে দ্যাট ইজ সো দ্যাট আমার কথাগুলির যাতে একটা যুক্তিযুক্ত হয়, সত্যতা থাকে, ওই প্লেনে ছিল ডক্টর মারা গেল কিছুদিন আগে আমাদের বিরাট বড় সামাজিক লিডারশিপ মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এবং ওই প্লেনে ছিল শেখ কামাল, শেখ মুজিবুর রহমানের ছেলে। ওকে, ওনার ল্যান্ড করলেন, ওনার বেঁচে গেলেন, কিন্তু প্রোগ্রামের দিক দিয়ে হয়ে গেল। এখন আপনি যদি ফোর্ট উইলিয়ামে যান, যেই সিনগুলো করা আছে ওয়ালের মধ্যে, সেখানে কোনো শেখ মুজিব নাই, ওখানে ওসমানী নাই, ওখানে কিচ্ছু নাই, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। হ্যাঁ, এটা অনেকে ব্যাখ্যা করে যে 3 ডিসেম্বর ভারতের কয়েকটা বিমান ঘাঁটিতে পাকিস্তানের আক্রমণ করেছিল, তার প্রেক্ষিতে ভারত একটা যুদ্ধ করেছে, পাকিস্তানের সাথে যুদ্ধটা হয়েছে, এবং তারা হচ্ছে এই ফ্রন্টে এসে পাকিস্তানের সাথে লড়াই করেছে। এটা কি যৌক্তিক কিনা এই জায়গা থেকে তারা ভারত পাকিস্তান? অবশ্যই না, অবশ্যই না। আমরা যুদ্ধ করছি, যুদ্ধের মাঠে আমরা ক্ষেত্র তৈরি করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। তারা বুঝতে পারলো যে তাদের প্ল্যান যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে পরে আমরা যদি নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি, তাহলে তাদের জন্য প্রবলেম হবে, আওয়ামী লীগের জন্য প্রবলেম হবে। কাজেই দেশটা তাড়াতাড়ি স্বাধীন করে বাবা, এটা নিয়ে নাও। এবং তারা সেটাই চেষ্টা করলো। দেখেন রক্ষী বাহিনী বানালো ওই 3 বছরের মধ্যে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ আর্মি ছিল যে যারা নাকি মুক্তিযুদ্ধে জয়েন করলো, যারা তাদেরকে ওটাকে প্রাধান্য না দিয়ে রক্ষী বাহিনীকে প্রাধান্য দিল। এবং রক্ষী বাহিনীর মাধ্যমে 22 থেকে 25 হাজার মুক্তিযোদ্ধাদেরকে এবং সাধারণ মানুষকে মারা হলো। ঠিক যেরকম এই গত 16 বছর, হ্যাঁ, একটার পর একটা হত্যাকাণ্ড এই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার চালিয়ে গেছে। যে আপনার কাছে আবার ফিরবো আমরা। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে গতানুগতিকভাবে রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দেন বিজয় দিবসে, তিনি সেটা দিয়েছেন, এবং সেখানে তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের কথা বলেছেন, এবং 24-এর প্রেক্ষাপটে নতুন একটা বাংলাদেশ সম্ভাবনা আবার দাঁড়িয়েছে এমনটা বলেছেন। একই সাথে তিনি বলেছেন যে নির্বাচনের ব্যাপারে সংস্কার শেষ হলে তারপর নির্বাচনের দিকে যাওয়া উচিত, যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় এর আগেই করবে, তাহলে সেটা আগে হওয়ার সম্ভাবনা আছে, তাও সেটা 25শে ডিসেম্বর কিংবা 26-এর শুরুর দিকে হবে। বিএনপিও মনে করছে যে নির্বাচনই হচ্ছে বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির জন্য সমাধানের একমাত্র মাধ্যম এবং জাতীয় ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ। আপনি একজন গবেষক হিসেবে আপনার বক্তব্য কি? আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে আসলে এই কথাটা নানাভাবে আমার ক্ষুদ্র শক্তি দিয়ে নানা জায়গায় বলে বেড়াচ্ছি। সেটা হচ্ছে যে সরকারের একটা টাইম লাইন ঘোষণা করাটা খুব জরুরি ছিল সরকারের দিক থেকে, কারণ জনমনে এই জিজ্ঞাসা ঔৎসুক্য আস্তে আস্তে এক ধরনের অসহিষ্ণুতা তৈরি হচ্ছিল। কেননা দুটো বড় জিনিস, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা হচ্ছে দ্রব্যমূল্য। এই দুটো ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ তৈরি করতে পারছিলেন না, এবং এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ তৈরি করতে পারতেন সরকার যদি সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে একটা অর্থবহ যোগাযোগ তৈরি করতেন। কিন্তু এই সরকারের রাজনৈতিক প্রজ্ঞা নাই, এটা আমাদের মানতে হবে। হ্যাঁ,
সবার সব থাকে না, এই সরকার এটা নেই, কিন্তু এই সরকার চাইলে প্রথম থেকে এই যোগাযোগটা করতে পারতেন। খুবই ভালো, আমি এটা খুবই ইতিবাচক যে আজকে ফাইনালি দেরিতে হলেও যে প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে তিনি যে ভূমিকাটা নিয়েছেন, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, স্পষ্ট করে তিনি বলেছেন যে কতগুলো সংস্কার তারা করতে চান, 6টা সংস্কার কমিশন, এবং একটা পরিষ্কার রূপরেখা দিয়েছেন যে 6টা সংস্কার কমিশনের মানুষজনকে নিয়ে একটা কমিটি করে তিনি এবং আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ মিলে একটা ঐক্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন। সো এইটা ঠিক এখন মনে হচ্ছে যে অন্তত থিওরিটিক্যালি জিনিসটা ঠিকঠাক জায়গা মতো যাচ্ছে, এবং সংস্কার তো করতেই হবে, কারণ আসলে তো 15 বছর তো শুধু না, যদি আমরা ভাবি স্বাধীনতার পর থেকেই তো দেশটা নানাভাবে ডিরেইলড হয়েছে, প্রতিষ্ঠানগুলো একটাও দাঁড়াতে দাঁড়াতে মুখ থুবড়ে পড়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি শিক্ষা, স্বাস্থ্য, বিচার, ডিফেন্স, আপনি কোন দিকে যাবেন, কোনো একটা প্রতিষ্ঠান নাই। ফলে সংস্কার করতেই হবে, এবং এই সংস্কার রাজনৈতিক দলগুলো আমাদের বড় ভরসা বা বড় শক্তি, কিন্তু রাজনৈতিক দলগুলোই আমাদের বড় হতাশা নানা সময়ে। 90-এ 3 জোটের রূপরেখাকে এই বিএনপি কিন্তু উপেক্ষা করেছিল। হ্যাঁ, 90 একটা ফেয়ার ইলেকশনে, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ফেয়ার ইলেকশন, হ্যাঁ, শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ফেয়ার ইলেকশনটা হয়েছিল, বিএনপি সেটাকে এসে এই 3 জোটের রূপরেখাকে একপাশে সরিয়ে ফেলল। ফলে আমরা সংস্কারটা পুরোটাই বা মূলতই সংস্কারটা হবে রাজনৈতিক সরকার আসার পরে, এই ভরসায় থাকাটা ঠিক হবে না। সংস্কার কাজ শুরুতেই হবে, এবং তার মধ্যে ঐক্য অবশ্যই, বিরোধী দলকে মানে রাজনৈতিক দলগুলোকে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে বসে কতগুলো একমত, এবং যদি সার্বিকভাবে সংস্কার যেটা বলছেন যে 26শে ডিসেম্বরও যদি হয়, এই 26-এর মাঝামাঝিও যদি হয়, তাতে যদি বিরোধী দলগুলো তাতে রাজনৈতিক দলগুলো যদি এগ্রি করে, তাহলে সেটাই সর্বোত্তম। কিন্তু এই বিষয়ে আমি একটু আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি বিএনপি রাজনৈতিক একটা সংগঠনের সাথে যুক্ত, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আপনি সভাপতি, বিএনপির কয়েকজন নেতা আজকে এই বিষয়টাতে খুব বেশি সন্তুষ্ট হননি। তাদের বক্তব্যটা হচ্ছে যে তারা ভেবেছিলেন সামনের বছরে মাঝামাঝি সময় নির্বাচন হয়ে গেলে ভালো, তাও তারা বলেছেন একটা রূপরেখা অন্তত এসছে, কিন্তু যত দেরি হবে তত বেশি ঝামেলা বাড়বে। আপনার মন্তব্য কি? আমি প্রথমত আমি বলি যে আমি তাদের সাথে একমত, ঝামেলা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে দেখেই তারা এই কথাটা বলছেন। আর কিছু কিছু কোয়ার্টার যাতে সংগঠন যাতে হয় সেই দিকেই বাতাস দিচ্ছে জিনিসটাকে। একটা জিনিস তো আপনার দেখতে হবে যে বিএনপি এবং বিরোধী দল 16 বছর বা চেয়ে বেশি সময় যেটা কি অত্যাচারের মধ্যে ছিল, একটা খুন খারাপি, গুম, হত্যা, কি যার নাম নাই সব কিছু। আমরা চেষ্টা করেও, বিএনপি চেষ্টা করেও আমরা তাদের সাথে পারছিলাম না। তার প্রধান কারণ হচ্ছে ভারত, ভারতের ইন্টারফারেন্সে, ভারতের কারণে। ওই ভদ্রমহিলার নাম কি যে এরশাদের সময় ইলেকশন করিয়ে দিয়ে গেল, সুষমা, ওই যে নেপালের সেই ইয়ের মেয়ে, ওই যে সেক্রেটারি মহিলা, উনি এসে এরকম ডাইরেক্ট ইন্টারফারেন্স একটার পর একটা ইন্ডিয়ার করে এবং এই সরকারকে একটা খুনি সরকার, একটা দুর্নীতিবাজ সরকার, এটাকে তারা সাপোর্ট দিয়ে গেল। কিন্তু অভ্যুত্থানকারী যারা, যেমন আজকে কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম, ছাত্র জনতার যিনি অভ্যুত্থানের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন, তিনিও বলেছেন যে 24-এর বিজয় আমাদেরকে পূর্ণতা দিয়েছে ঠিকই, কিন্তু সংস্কার ছাড়া আসলে এই বিষয়টা ঠিক পূর্ণতা হবে। হ্যাঁ, সংস্কারের ব্যাপারটা যদি আপনি আসেন, একটা বিপ্লব হয়ে গেছে, হ্যাঁ, আর একটা গণতন্ত্রের জন্য মুক্তি যুদ্ধ হয়ে গেছে, একটা বিপ্লব হয়েছে। আমরা 71-এ করেছিলাম দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। এইবার এটা স্বাধীনতার যুদ্ধ না, স্বাধীন দেশ আমাদের আছে, গণতন্ত্র আমাদের সীমারেখা আছে, আমাদের পতাকা আছে, আমাদের সব কিছু আছে, কিন্তু গণতন্ত্রটা ছিল না। স্বৈরাচার একটা ইয়ে আমাদের উপর চেপে বসেছিল, সেটার থেকে আমরা মুক্তি পেয়েছি। ওকে, এখন এটা পাওয়ার পর কি হতো, আমাদের একটা অরাজকতা হয়ে যেত একটা। ওই যে ওরা বলতো, নিজেরাই বলতো, তোফাল সাহেব বলেছে, হ্যাঁ 5 লক্ষ লোক মারা যাবে, 15 লক্ষ লোক মারা যাবে, খুবই অল্প সামান্য 2-4 জন মারা গেছে। এইটা তারপরে স্থিতিশীল অবস্থা চলছে এখন পর্যন্ত, টুডে, till India again does something, of course, because they have taken Hasina, and for that reason only, যে আজকে যে মোদি যে কথাটা বলেছে, হ্যাঁ, তারা একদম বাদ রেখে তারা
এই হাসিনাকে দিয়ে যা যা কাজ করানো এবং সে করবে, বিকজ উনি উম্মাদ একটা মহিলা, হ্যাঁ, যে আমাদের উপর চেপে পড়েছিল। দ্যাট উইল নট হ্যাপেন এগেন ইন বাংলাদেশ, বিকজ এই 24-এর এই বিপ্লবটা মানুষকে একটা ঐক্যের জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, এই ঐক্য যতদিন থাকবে, we don't have to worry about any external forces. আমি একটু সাইফুদ্দিন আপনাকে BNP জানতে চাই BNP যে ঐক্যের যেই সম্ভাবনা তিনি দেখছেন, কিংবা সবাই বলছে ঐক্যের কথা এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা করার জন্য কমিশন গঠন করার কথা হচ্ছে, আমাদের সময় একদম শেষ পর্যায়ে আপনি ঐক্যমত্য প্রতিষ্ঠা কিংবা জাতীয় ঐক্য ধরে রাখার ব্যাপারে, যে ফ্যাসিবাদ ফিরে না আসা, সেই জুলুম নির্যাতন ফিরে না আসার ব্যাপারে আপনি কতটা আশাবাদী, কিংবা জন্য কি করতে হবে? আশাবাদী, কিন্তু আশঙ্কা আছে কারণ Exactly. অনেকেই মনে করছে, নানান রাজনৈতিক দল তো, বিএনপি যেমন এখন দ্রুত নির্বাচন চাচ্ছে, আবার কেউ কেউ চাচ্ছে ইচ্ছাকৃতভাবে নির্বাচনটাকে ডিলে করাতে। তাদেরও একদম সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য আছে এবং কারণ আছে। আশঙ্কার ব্যাপার হচ্ছে, যদি কেউ ভাবেন যে শেখ হাসিনা চলে গেছে, এখন ফসল তোলার সময়, আমি প্রায় 5ই আগস্ট ঘটবার পর মুহূর্ত থেকে বলছি যে ফসল তোলার দিন এখনো আসে নাই, এবং আমাদের কিন্তু আরও এই ঐক্যটাকে আরও অনেক দিন পর্যন্ত টেনে নিয়ে যাওয়া আমাদের জন্য জরুরি। তো আমি আশাবাদী ওই কারণেই যে এত বড় একটা ঘটনা ঘটতে পেরেছে, আমরা ঐক্যবদ্ধ থেকেছি। হ্যাঁ, এত মানুষকে মেরে ফেলার পরেও মানুষের ঐক্য বিনষ্ট করা যায়নি। আবু সাঈদের হত্যার পরেই এই কথা ছড়ানো হয়েছিল যে আবু সাঈদের রাজনৈতিক পরিচয় কি, যেন জামাত শিবির করলে তাকে মেরে ফেলা যায়। হ্যাঁ, তো ধরেন ওই সেই পুরনো জিকির, হ্যাঁ, যে জামাত শিবির রাজাকার বনাম মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এবং তো এই ভালো ব্যাপার হচ্ছে যে মানুষ এইবারে অন্তত যেন রূপকথা আমরা পড়ি না, যে ডাইনি বুড়ির মোহ কেটে গেল এবং সবাই জেগে উঠল, মানুষজন অন্তত ওই পুরনো হেজেমনিক রেটরিক যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, ওই গল্প থেকে মানুষজন বেরিয়েছে। হ্যাঁ, যে যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে তারাই তো 24-এর নতুন করে রাজাকার, যারা মুক্তিযুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। ফলে ঐক্যটা হয়েছে। এই ঐক্য এখন আশঙ্কার কথা কেন? কারণ পুরনো সিন্ডিকেট সরে গেছে বাজারে, কিন্তু নতুন সিন্ডিকেট সেখানে রিপ্লেস হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে 16 বছরে জামাত শিবির করলেই মেরে ফেলার যে প্রবণতা, কিংবা ভিন্ন মত পোষণ করলে একই ব্যাপার কি এখন জামাত শিবির বিএনপি হ্যাঁ ঘটছে কিনা এরকম? যেমন আজকে স্মৃতিসৌধে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিতে এসে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তো আওয়ামী লীগ করলেই গ্রেফতার, সেটা কি আসলে আমাদের ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আছে কি? না, নিশ্চয়ই রিকনসিলিয়েশন খুব গুরুত্বপূর্ণ, এটা আমি মানি। কিন্তু এত বড় গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে অন্তত বিচারের প্রক্রিয়ার মধ্যে তো আনতে হবে, জবাব দিতে। আওয়ামী লীগের সাথে কোনো প্রতিশোধ নাই। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তার প্রচুর জনসমর্থন এখনও আছে। আওয়ামী লীগের মধ্যে প্রচুর শুভচিন্তার মানুষ আছেন, ভালো মানুষ আছেন, তাদের প্রতি আমাদের তো কোনো শত্রুতা নাই। কিন্তু এবং তাদের সাথে সংগঠনগতভাবে আওয়ামী লীগের প্রতি প্রতিশোধ পরায়ণ হওয়ারও কিছু নাই। প্রতিশোধ প্রতিহিংসার ব্যাপার এটা না, কিন্তু জাস্টিস বড় কথা, ন্যায্যতা বড় কথা। যা তারা করেছে, বিচার হওয়ার পর তারপর দেখা যাবে, যা তারা করেছে তার একটা কেস বাই কেস, একদম কেস বাই কেস অবশ্যই বিচার হওয়া উচিত। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সুবিধাভোগী যে শিক্ষক, যে বিচারপতি, যে সামরিক কর্মকর্তা, যে এজেন্সি, যে হেলমেট বাহিনী, হ্যাঁ, যে আয়নাঘরের চালকরা, নেপথ্যের চালকরা, ডিজিএফআই, এসবিডিবি, সবাইকে আমাদের বিচারের আওতায় আনা উচিত। সময় একদম শেষ হয়ে এসছে। আমি একটু জনাফুল ভাই আপনাদের শেষ করতে চাই, মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যে বাংলাদেশ এখন দেখছেন এতদিন পরে এসে, আপনি আশাবাদী কিনা এবং এই বাংলাদেশকে আপনি কোথায় রেখে যেতে চান? আমি অবশ্যই আশাবাদী। আই এম ভেরি পজিটিভ পারসন। আমি এই 53 বছরের অপেক্ষার যে কখন আমাদের প্রজন্ম জেগে উঠবে, আমাদের মতন আবার আগে নিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করবে। এবার তারা দেখিয়ে দিয়েছে, আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলাম, অস্ত্র ছাড়া যুদ্ধ করে বুকটা পেতে দিয়ে বলেছে আসো গুলি মারো, বুকের ভেতর অনেক। হ্যাঁ হ্যাঁ, তো এই যে তারা করতে পেরেছে, এটার মধ্যে দিয়ে সারা দেশে একটা ইউনিটির একটা ছড়িয়ে গেছে, সাহসের একটা, বীরত্বের একটা জিনিস সামনে এগিয়ে আসছে। যে আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ সময় চলে এসেছি। সাইফুদ্দিন, আপনাকে সর্বশেষ প্রশ্ন, ছাত্র জনতার যে শিক্ষার্থীরা যে আন্দোলনটি করেছেন, সেই আন্দোলনটি তারা ধারণ করতে পারছেন কিনা? ধারণ করতে পারবেন, তবে ছাত্রদের মনে রাখা উচিত তাদের সীমাবদ্ধতাও তাদের মনে রাখতে হবে। অবশ্যই সেটা মনে রাখতে হবে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।